আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছেন এবং আবেদন করার অপেক্ষায় রয়েছেন, আবেদন করবেন চিন্তা ভাবনা রয়েছে, তাদের আবেদনের কার্যক্রম শেষ হলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। নিয়োগ চূড়ান্তভাবে কার্যক্রমের বিষয়গুলো পরবর্তী কার্যক্রমে শুরু হবে। এই কার্যক্রমে অনেকে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবেন, অনেকে বাদ পড়ে যাবেন। আপনাদের এই চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে কি কি ধরনের বাধা রয়েছে, কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন আপনারা হবেন, এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন, সে বিষয় সম্পর্কে আজকে দিক নির্দেশনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমত জেনে রাখি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরবর্তী যে কার্যক্রম হবে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এই পুলিশ ভেরিফিকেশনে অর্থাৎ যারা পুলিশ ভেরিফিকেশন আসবে তারা আপনাদের তথ্যগুলো অনলাইন থেকে গ্রহণ করবে। গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনারা যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা দিচ্ছেন ওই ফর্মটি নিয়েই তারা আপনাদের পুলিশ ভেরিফিকেশন করবে। এখানে এই পুলিশ ভেরিফিকেশনে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এখানে আশা করি কারো কোনো তেমন সমস্যা হবে না। অর্থাৎ এই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে তারা যাচাই বাছাই করবে আপনি বাংলাদেশের নাগরিক কিনা, সৎ, দক্ষ এবং আপনার সকল ডকুমেন্টগুলো সত্য আছে কিনা ইত্যাদি বিষয়গুলো তারা যাচাই বাছাই করবে এবং আপনি রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছেন কিনা। এরপরে পরবর্তী যে বিষয়টা, এটা হচ্ছে বাস্তবতা আপনাদের জন্য। সেই বাস্তবতার বিষয়গুলো কি কি? প্রথমত দেখেন, অনেকে চিন্তা করতেছেন 1,00,000+ শূন্য পদ রয়েছে, কিন্তু পাশ করেছে মাত্র 60,000, সবাই চাকরি হবে। আসলে তা না, কারণ সব সাবজেক্টে সমানভাবে শূন্য পদ নাই। দেখা যাচ্ছে কোনো কোনো সাবজেক্টে তার দ্বিগুণ বা অর্ধেকের বেশি বা যতগুলো শূন্য পদ তার থেকে বেশি হচ্ছে কি পাশ করেছে। এখন বিষয়টা হচ্ছে শূন্য পদ, মনে করেন 300 শূন্য পদ রয়েছে কিংবা 1000 শূন্য পদ রয়েছে, দেখা যাচ্ছে ওই পদে পাশ করেছে 2000 সংখ্যা পাশ করেছে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কি সবার চাকরি হবে? না, এখানে কিন্তু 1000 বাদ পড়ে যাবে। এখন শুধু এই পর্যন্ত না, এখন এই মানে কম সংখ্যক পদের সাথে বেশি সংখ্যক মানে ফলপ্রার্থী মানে পাশ উত্তীর্ণ প্রার্থীরা এখানে কি করবে, আপনার প্রতিযোগিতায় নামবে। এই প্রতিযোগিতায় কিন্তু আপনাকে টিকতে হবে, আর এই প্রতিযোগিতায় টিকতে গেলে অবশ্যই আপনাকে কৌশলী হতে হবে। সেই কৌশল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এরপরে সিনিয়র নিবন্ধিতধারীরা আপনাদের সাথে কিন্তু প্রতিযোগিতা করবে। সিনিয়র বলতে কারা? যাদের পূর্বে সনদ রয়েছে, অর্থাৎ 17তমতে উত্তীর্ণ, অর্থাৎ যাদের সনদের মেয়াদ 3 বছর রয়েছে, এখনো হয়নি, তারাও কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছে। অর্থাৎ আপনারা শুধু চিন্তা করেন না যে আমরা 18তমরাই শুধু আবেদন করতেছি, এমনটা না। 17তমতে অনেকে আবেদন করতেছে, অনেকের ইন্ডেক্স হয়নি, তারাও আবেদন করবে। পছন্দের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারাও চেষ্টা চালাবে। সেক্ষেত্রে এই যে সিনিয়র নিবন্ধিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এখানে আপনাদের সাথে প্রতিযোগিতায় আসতেছে, এটা আপনাদের জন্য বড় একটা বাধা বা হুমকি হতে পারে। এরপরে চাহিদা ভিত্তিক বিষয় প্রতিষ্ঠানে মিল না থাকা। অনেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 40টি প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন। এখানে আপনার যে চাহিদা, অর্থাৎ এনটিআরসি-তে আপনার যে যোগ্যতা বা আপনি যে সকল প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন, অনেকে সেই সকল প্রতিষ্ঠানে চয়েস না দিয়ে ভুল করে অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চয়েস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে চয়েস লিস্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে জেনে শুনে বুঝে আপনাকে এখানে কিন্তু আবেদন করতে হবে। এরপরে অনেক 18তম উত্তীর্ণ বিষয়ে সাবজেক্ট আছে, যেমন সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা, বাংলা, এসব বিষয়ের পদের সংখ্যা কিন্তু কম, কিন্তু উত্তীর্ণের বিষয় বেশি। আবার অনেকে ভালো মেধা থাকা সত্ত্বেও বা ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠানে তারা পাবে না। কেন পাবে না? দেখা যাচ্ছে কম নাম্বার, মানে মিডিয়াম লেভেলের নাম্বার, এখন যেখানে প্রতিযোগিতা বেশি সেখানে সবগুলো চয়েস দিয়ে রাখছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠান নিয়োগ হবে না। এক্ষেত্রে আপনাকে চয়েস লিস্ট কিন্তু খুব কৌশলে এই চয়েস লিস্টটা তৈরি করতে হবে, অর্থাৎ যেখানে প্রতিযোগিতা কম সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনাকে কি হতে হবে, চয়েস লিস্টে রাখতে হবে। এরপরে আইনি কিছু পদক্ষেপ রয়েছে বা জটিলতা রয়েছে, অর্থাৎ
আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি 18তমতে যারা অনুত্তীর্ণ মানে শিক্ষার্থী ছিল তারা ইতিমধ্যে কি করেছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ভুল ফলাফল দাবি করতেছে, তারা সংশোধনের দাবি করতেছে। এছাড়াও ভুয়া উত্তীর্ণ ইস্যুগুলো তারা টেনে আনতেছে, অর্থাৎ অনেকে পরবর্তীতে ভুয়াভাবে উত্তীর্ণ হয়েছে ইত্যাদি বিষয়গুলো টেনে আনতেছে। এর কারণে আপনাদের নিয়োগ কার্যক্রমের সুপারিশের ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে, পিছিয়েও যেতে পারে। এজন্য আবার অনেকে রিট করবে, আন্দোলন করবে ইত্যাদি বিষয়গুলো আছে। এরপরে আর একটা যে বিষয়, ই সনদ আপনারা যে সংগ্রহ করেছেন, এই ই সনদ সংগ্রহ করার পরে আপনারা যে সংশোধনের জন্য এনটিআরসি এর কাছে দিয়েছিলেন, এখনো কিন্তু সেই সংশোধিত কপিটা আপনারা পাননি এবং এনটিআরসি কিন্তু তার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। প্রতিদিন কোনো না কোনো ইস্যু নিয়ে এনটিআরসি এর কার্যালয়ের সামনে কিন্তু আন্দোলন চলতেছে। সেক্ষেত্রে এনটিআরসি কিন্তু এই পুলিশ ই সনদটা সংশোধন না করে আপনাদের করবে না, আপনাদের আবেদন নিয়োগ চূড়ান্তভাবে সুপারিশ করবে না। এক্ষেত্রে আপনাদের নিয়োগের চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে এটা সময়ক্ষেপণ হতে পারে, কিছু অনিশ্চয়তা এখনো দেখা দিচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। কিছু বাধা আছে আন্দোলন কেন্দ্রিক, আইন সংক্রান্ত কেন্দ্রিক এগুলো, আর কিছু বাধা হবে আপনার নিজের কারণে আপনার চূড়ান্ত সুপারিশে বাধাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু নিজের কারণে যেন চূড়ান্ত সুপারিশে বাধাগ্রস্ত না হয়, সেক্ষেত্রে সকলে যারা আবেদন করতেছি অত্যন্ত সচেতনতার সাথে নিজের এই কার্যক্রমগুলো নিজে সঠিকভাবে আমরা সাবমিট করব, তাহলে আপনার সামনে কোনো বাধা থাকবে না। তো এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা জানাবো। ধন্যবাদ।